এখন থেকে হাতের লেখা হবে রকেটের গতিতে। এই ভিডিওটা যারাই দেখবা, তুমি এসএসসি 25 ব্যাচ হও, এসএসসি 26 ব্যাচ হও, বা এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 30 বা এসএসসি যে ব্যাচই হও, বা জেএসসি পিএসসি দিবা, কোনো ম্যাটার করে না। এই যে কথাগুলো বলবো, এই কথাগুলো সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওটা শেয়ার করবে, এটা যদি ঠিকমতো হচ্ছে মানো, ইনশাল্লাহ হচ্ছে খুব ফাস্ট তোমার হাতের লেখা হবে। তুমি সবগুলো সৃজনশীল এখন অ্যান্সার করে আসতে পারবা। 7টা সৃজনশীল দেখবে যে তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে লেখা। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, তুমি যেই জিনিসটা দিয়ে লিখবা, হাতের লেখা দ্রুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আগে তোমাকে প্রপার কলম বাছাই করতে হবে। ধরো তুমি এখন এমন একটা কলম নিছো, নতুন কলম, ঠিকমতো লেখার কালি বের হয় না, বা মনে করো যে অনেক ঘষা মাজা করে হচ্ছে কালি বের করতে হয়, এরকম কলম নিলে তোমার হাতের লেখা কখনো ফাস্ট হবে না। এই জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো বোর্ড পরীক্ষায় তোমাকে এমন কলম নিতে হবে যেই কলমটা হচ্ছে ফ্লুয়েন্টলি লেখা যায়, অর্থাৎ খুব ফাস্ট কলম থেকে হচ্ছে কালি বের হয়। কলমটা 1 দিন 2 দিনের পুরাতন হলে ভালো হয়, যে কলমটা দিয়ে কিছু কিছু লিখছো তাহলে লেখাটা অনেক ফাস্ট হয়। এবং এরকম 2-3টা কলম তুমি সবসময় সাথে রাখবা প্রত্যেকটা পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এরকম ব্যবহৃত কলম, 1 দিন লেখা হয়েছে বা 2 দিন লেখা হয়েছে, অনেক দ্রুত লেখা বের হয়, কালি বের হয়, এরকম হচ্ছে 2-3টা কলম অলওয়েজ তোমার সাথে রাখবা, এবং সেরকম কলম দিয়েই তুমি লিখবা। দরকার পড়লে তুমি বিভিন্ন টাইপের কলমগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কলম পাওয়া যায়, 3-4টা ব্র্যান্ডের কলম তুমি কিনে বাসায় প্রত্যেকটা দিয়ে তুমি প্র্যাকটিস করো, করে দেখো যে তোমার জন্য কোনটা সবচেয়ে বেশি প্রেফারেবল, অর্থাৎ কোন কলমটা তুমি লিখে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করো এবং তোমার হাতের লেখা সবচেয়ে ফাস্ট হয়। এটা বাসায় বসে আগে দেখো, 3-4টা ব্র্যান্ডের কলম কিনে দেন, তোমার কাছে যেটা মনে হবে যে সবচেয়ে ফাস্ট লেখা হচ্ছে, ওই কলমটাই তুমি ইউজ করবা, ঠিক আছে? এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তাহলে প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে তুমি কলমটা বাছাই করলা। এবার চলে আসো হচ্ছে কলমের গ্রিপটাও ইম্পর্টেন্ট। ভাই, গ্রিপ জিনিসটা কি? এই যে আমরা যে কলমটা ধরি, এটাকে বলা হচ্ছে গ্রিপ। এই গ্রিপটা ইম্পর্টেন্ট। গ্রিপটা কই ধরবা দেখো, ধর এটা যদি কলমের নিব হয়, কলমের নিবটা যদি এটা হয়, গ্রিপটা হবে যত সম্ভব কাছাকাছি, কলমের নিবের কাছাকাছি গ্রিপ ধরতে হয়। ধরো তোমার কলমের নিবটা এখানে, তুমি গ্রিপ ধরলে এখানে, ঠিক মতো কিন্তু মনে করো যে তুমি কলমের উপর তোমার কন্ট্রোল থাকবে না। এই জন্য গ্রিপটা হইতে হবে নিব যতটা কাছে, তার যতটা কাছে হচ্ছে তুমি তোমার কলমটা ধরতে পারো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এবং লেখার সময় চেষ্টা করবা, অনেকে আছে এরকম বাঁকা করে লেখে, দেখো আমার লেখাটার দিকে খেয়াল করো, দেখো আমি কলমটাকে একটু বাঁকা করে ধরছি না, একটু সোজা করে ধরার চেষ্টা করবা। সোজা করে ধরলে এবং গ্রিপটা নিবের কাছাকাছি হলে লেখাটা হচ্ছে দ্রুত হয়, ঠিক আছে? গ্রিপটা খুবই ইম্পর্টেন্ট। এবং গ্রিপের মধ্যে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কলমটা কিন্তু খুব শক্ত করে ধরা যাবে না, অর্থাৎ হালকা করে ধরবা, হালকা করে ধরবা, বাট ছুটে যাতে না যায়। তুমি যদি অনেক প্রেশার দিয়ে ধরো তোমার হাতের যে পেশিটাকে অনেক জোরে ধরলা, তাহলে তোমার হাত খুব ফাস্ট টায়ার্ড হয়ে যাবে, ঠিক মতো লিখতে পারবা না। তাহলে গ্রিপটা ধরবা হচ্ছে কলমের নিবের কাছে, সোজা করে লেখার চেষ্টা করবা, পিঠটা সোজা রাখবা, তাহলে তুমি আরাম পাবা। এবং তুমি কলমটাকে একদম চিপে এরকম করে ধরবা না, মানে মোটামুটি করে ধরবা, যাতে একদম চিপে ধরলে হাতটা খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যথা করবে, তুমি লিখতে পারবা না ঠিক মতো। মোটামুটি ধরে করবা, যুদ্ধ করবা না কলমের সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তুমি প্রতিনিয়ত হচ্ছে টাইমার সেট করে হচ্ছে লিখবা, অর্থাৎ তোমার এক একটা লেখা তোমার লিখতে কত সময় লাগতেছে, তুমি টাইমার সেট করে যখনই সুযোগ পাও, বাসায় মনে করো যে তুমি কোনো কিছু পড়তেছো, পড়তে পড়তে লিখতেছো, লিখার সময় একটু টাইমার সেট করে রাখলা, যে দেখি তো আমার এই 1 পেজ লিখতে কত সময় লাগে। টাইমার সেট করে করে হচ্ছে তুমি লিখো, তাহলে দেখবে কি যে তোমার এরকম রেগুলার প্র্যাকটিস করলে আস্তে আস্তে হচ্ছে জিনিসটা ভালো হবে, ইমপ্রুভ হবে যত দিন যাবে। আর তোমরা তো এসএসসি 25 বা আমি তো বলছি যে কোনো ব্যাচের জন্য, তোমার তো জীবন এখানে লেখাপড়া শেষ না, সামনে আরো অনেক লেখাপড়া করবা। এই টেকটিক্সগুলো কিন্তু তোমার নট অনলি বোর্ড পরীক্ষা, তোমরা যখন বড় হয়ে যাবা, কলেজ উঠবা বা ভার্সিটিতে পড়বা, সব জায়গায় কিন্তু কাজে লাগবে, বুঝতেই পারতেছো এই টেকনিকগুলো। তো টাইমার সেট করে হচ্ছে রেগুলার যদি লিখো, তাহলে দেখবা হাতের লেখাও সুন্দর হবে, আবার দেখবা হচ্ছে তোমার স্পিডটাও বাড়বে। টাইমার অর্থাৎ টাইম ধরে ধরে দেখবা যে কতক্ষণ লাগতেছে, এরকম রেগুলার চর্চাগুলো দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, টাইমটা মানে কম লাগতেছে, লেখা ফাস্ট হচ্ছে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীরা হচ্ছে মিস করি, সেটা হলো লিখার আগে প্ল্যানিং করা। তুমি একটা কলম তুমি মানে নিয়ে মন মতো তুমি লেখা শুরু করবা না, একটা প্রশ্নের উত্তর তুমি আগে একটু প্ল্যানিং করো। আমরা কি করি, প্রশ্নটা পড়ে সাথে সাথে লেখা শুরু করে দেয়, আর এটা না, তুমি আগে প্ল্যানিং করো,
যে গ নম্বরে ধরো বাংলা উদ্দীপকে বলছে যে উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল আছে, তুমি আগে একটু প্ল্যানিং করো, সাজাও যে আচ্ছা উদ্দীপকের সাথে অমুক চরিত্রের মিল আছে, এটা আমি প্রথম লাইনে লিখবো। দ্বিতীয় প্যারায় কি লিখবো? দ্বিতীয় প্যারায় লিখবো হচ্ছে যে আমি কি বলে বইয়ের কথা লিখবো, যে বইয়ের ওই চরিত্রটা এই কাজ করছে, কি কাজ করো, মানে একটু প্ল্যানিং করো, সাজাও যে আচ্ছা ওই 2-3টা কাজের কথা লিখবো। দেন 3 নম্বর প্যারায় আমি হচ্ছে উদ্দীপক এই যে এটার সাথে ওইটার মিল আছে, এই জন্য এটা মিল পাইছি। মানে আমার কথাটা কি বুঝছো, যে তুমি কি লিখবা এটা একটু 30 সেকেন্ড থেকে 1 মিনিট আগে একটু প্ল্যানিং করো, সাজাও যে এই জিনিসটার পরে এই লাইনটা লিখবো, এটার পরে মোটামুটি একটা প্ল্যানিং করো, দেন তুমি লেখো। তুমি যদি এরকম 1 মিনিট চিন্তা করে প্ল্যানিং করে তারপর যদি লেখা শুরু করো, মিনিমাম তোমার 3 থেকে 4 মিনিট সেভ হবে। আর অনেকেই আছে যে প্রশ্ন পড়েই লেখা শুরু করে দেয়, এতে প্রবলেমটা হচ্ছে মাথার মধ্যে প্ল্যানিং নাই, লিখতে যা আবার চিন্তা করতেছো, লিখতে যা অর্ধেক রাস্তায় আটকে আবার চিন্তা করতেছো আচ্ছা এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে, মানে বারবার আটকাট এক লাইন করে লিখতেছো, এতে সময় লাগে বেশি। এতে করে তুমি লেখার আগেই তুমি একটা কাজ করো না, 1 মিনিট একটু সাজায় নাও যে এই পয়েন্টের পরে এই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব, তাহলে দেখবা যে লেখার সময় ডিস্টার্ব কম হয়, ডিস্ট্রাকশন কম হয়, বা লেখার সময় এত চিন্তা করা লাগতেছে না, স্মুথলি লিখতেছো, লেখা ফাস্ট হচ্ছে, সময় বাঁচবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে সংক্ষিপ্ত রূপে লেখা। আচ্ছা, সংক্ষিপ্ত রূপ কিরকম? ধরো শুভা ছিল বোবা একজন মেয়ে, শুভার গাভীর নাম ছিল অমুক অমুক অমুক। ঠিক আছে, তুমি এটা 2 লাইনে লেখার থেকে তুমি একটু চিন্তা করো না যে বোবা মেয়ে শুভার গাভী ছিল অমুক, তাহলে দেখো আমি কিন্তু 2 লাইনের লেখাটাকে 1 লাইনে নিয়ে আসছি, বাট ইম্পর্টেন্ট কথাটাকে নিয়ে আসছি। বুঝছো, যে শুভা ছিল বোবা মেয়ে, তার গাভীর নাম ছিল অমুক, এটা লেখার থেকে বোবা মেয়ে শুভার গাভীর নাম ছিল অমুক, তাহলে দেখো জিনিসটা কিন্তু একটু সংক্ষিপ্ত হয়ে গেল, টাইম বাঁচলো। একই জিনিসই লিখলা বাট তোমার টাইম সেভ হইলো। এরকম ইংলিশও বেশ কিছু সংক্ষিপ্ত রূপ আছে। আই এম এর বদলে তুমি এইভাবে লিখতে পারো যে আই এম, তাহলে তোমার কিন্তু আর একটু টাইম বাঁচলো। বুঝো নাই? তারপর এন্ড পুরাটা অনেকে লেখো না, তুমি এন্ডটা একটু চিহ্ন দাও না, প্র্যাকটিস করো, এই চিহ্ন দিয়েও এন্ড বুঝায়, তাহলে তোমার টাইমটা বাঁচবে। বুঝতে পারতেছো? ওকে, এবার আসো হচ্ছে লিখার আগে তো তুমি প্ল্যানিং করে নিছো, 1 মিনিট একটু প্ল্যানিং করছো, আবার লিখার সময়ও তুমি লিখতেছো আর চিন্তা করতেছো পরের 2 লাইন কি হবে, এটা একটু চিন্তা করবা, তাইলে জিনিসটা ফাস্ট হবে। নয়তো কি হবে জানো, তুমি লিখার আগে একবার প্ল্যানিং করছো, লিখার আগে তুমি মোটামুটি প্ল্যানিং করছো যে এই পয়েন্ট লিখবো, এই পয়েন্ট লিখবো, এই পয়েন্ট লিখবো, আর লেখার সময় চিন্তা করবা যে আমি এখন যেই লাইনটা লিখতেছি তার 2 লাইন পরে কি হবে, পরের 2 লাইন চিন্তা করবা যে এই লাইনের পরের লাইন কি লিখবো, তার পরের লাইন কি লিখবো, তাইলে কি হবে, কন্টিনিউয়াসলি তোমার লেখা থাকলো। আদারওয়াইজ কি হবে, একটা লাইন লিখলা, চিন্তা করলো হ্যাঁ এটা লিখি, দেন আবার চিন্তা করলো ওই লাইনটা শেষ করে হ্যাঁ এটা লিখি, তাহলে এই যে চিন্তা করতেছো বারবার আটকে লিখতেছো, লেখার স্পিড কমে যায়। এই জন্য আগে একবার প্ল্যানিং করে নিবা, ওভারঅল প্ল্যানিং করবা, আর লিখার সময় এক্স্যাক্টলি তুমি এখন যে লাইন লিখতেছো তার পরের 2 লাইন কি লিখবা, ওটা লিখার সাথে সাথেই তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা যে আস্তে আস্তে তোমার মাথায় সেট হয়ে যাবে যে লিখতেছো আর চিন্তা করতেছো পরের লাইন এটা হবে, পরের লাইন এটা হবে, তাহলে আর হাত থামতেছে না, হাত চলতেছে, দেখবা রকেটের গতিতে তোমার লেখা শেষ হচ্ছে, প্রত্যেকটা সৃজনশীল ফুল অ্যান্সার করতে পারতেছো। কারণ বোর্ড পরীক্ষায় A+ পাওয়ার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ফুল অ্যান্সার করে আসা। আমি যদি ফুল অ্যান্সারই না করতে পারি, মার্কস টিচার আমাকে কোত্থেকে দিবে? আমি যদি লিখেই শেষ করতে না পারি, শিক্ষক কোত্থেকে আমারে মার্কস দিবে? হাওয়া থেকে মার্কস দিবে। বুঝতে পারতেছো? এই জন্য ফুল অ্যান্সার করতে পারাটা বোর্ড পরীক্ষার সবচেয়ে বড় এবং প্রথম গুণ আসলে ফুল অ্যান্সার করা। দেন ভাই আমি অ্যান্সার করছি ঠিক আছে না ভুল আছে এটা পরের হিসাব, আমি লিখি নাই, খাতা ফাঁকা, টিচার কোত্থেকে নম্বর দিবে? বুঝছো? এই জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসএসসি 25 ব্যাচ, এটা শুধু 25 ব্যাচ না, অনাগত 26, 27 যেই ব্যাচই দেখবে সবার জন্যই একই আসলে আমার পরামর্শ থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এই গাইডলাইনটা, আশা করি এই গাইডলাইনটা তোমাদের একদম মানে মনস্তাত্ত্বিক জিনিসটাকে আশা করি পাল্টে দিবে। তোমরা প্রত্যেকে হচ্ছে এই জিনিসটা ফলো করো এবং এইভাবে উপকৃত হও, এবং আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও যে ভাইয়া আমি এইভাবে লিখে উপকৃত হয়েছে, আমার হাতের লেখা আগের থেকে ফাস্ট হয়েছে, ফুল অ্যান্সার করতে পারছি। পরীক্ষায় দিয়ে আসো, আমাদের কমেন্টে জানাও, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগবে। আর এসএসসি 25 বা এসএসসি 26 বা এসএসসি 27 তোমরা যারাই আছো, স্কুলে যারাই পড়াশোনা করো না কেন, আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল, এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই নামে আমাদের ফেসবুক পেজও আছে। ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিবা, ফেসবুকে পেজ চলে আসবে, পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। ডিএমসি স্টেশন স্কুল লিখে ইউটিউবে সার্চ দিবা, দেখো 8.07K সাবস্ক্রাইবার্সের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন একটা প্রেস করে রাখো, এরকম তাহলে আরো সুন্দর ভিডিওগুলা আসার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পাবা। অনেকে সাবস্ক্রাইব করতে চাও না, ফলো করতে চাও না, এতে লসটা কিন্তু তোমার। এই যে চমৎকার ভিডিও যখনই আমরা আপলোড দিব, দেখবা যে তোমার অটোমেটিক নোটিফিকেশন চলে আসছে, তোমার আর খোঁজা লাগতেছে না, নোটিফিকেশন আসছে, ক্লিক করে তুমি ভিডিওটা দেখে ফেললা, তাহলে তোমার টাইম বাঁচবে। ঠিক আছে, তাহলে আমাদের পেজটা ফলো করবা, আমাদের ইউটিউবটা ডিএমসি
ডিএমসি স্টেশন স্কুল, বানান ভুল করো না, ডিএমসি স্টেশন, STATION স্টেশন স্কুল, স্কুল বানান তো সবাই জানো, SCHOOL। সার্চ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, আর আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে SSC প্লাস ক্লাস 9-10 পরীক্ষার প্রস্তুতি ডিএমসি স্টেশন স্কুল, বা তুমি ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিও, তাইলেও দেখবা যে চলে আসবে। ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিলেও দেখবা যে চলে আসছে। 6.6K মেম্বার্স, তুমি সার্চ দিয়ে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এরকম একটা সুন্দর কভার ফটো তুমি পাবা। ওকে, তাইলে আশা করি যেই কথাগুলো বলছি এই কথাগুলো তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ রকেটের গতিতে এখন থেকে তোমার হাতের লেখা হবে এবং তুমি দুর্দান্ত পারফর্ম করতে পারবা, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও। আর কেউ থাকুক না থাকুক, আমি ডাক্তার রাহাত ভাই থেকে শুরু করে ডিএমসি স্টেশন স্কুলের প্রত্যেকটা টিচার তোমাদের সাথে আছি বড় ভাই হিসেবে। তোমরা আমার ছোট ভাই বোন, যা যা দরকার, যা কিছু দরকার আমাদেরকে কমেন্টে বলো, আমরা প্রত্যেকটা ক্লাস গাইডলাইন থেকে শুরু করে সব কিছু দিব তোমাদের জন্য। তোমাদের জন্যই তো আমরা টিচার। এই যে দেখো অনলাইনে যে আমরা পড়াই, আমরা কি রোবটকে পড়াই? আমরা তোমাদেরকে হচ্ছে পড়াই। তো তোমাদের কি লাগবে না লাগবে আমাদেরকে কমেন্ট একটু বলো, আমরা সেই অনুযায়ী গাইডলাইন, ক্লাস, ছোট ছোট বায়োলজি সাজেশন, বায়োলজি চিত্র আঁকার সাজেশন, ফিজিক্সের হচ্ছে ছোট ছোট কনসেপ্টগুলার ম্যাথ, যা যা তোমার দরকার সব কিছু চলে আসবে, ঠিক আছে? তো বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানাও আমাদের ডিএমসি স্টেশন স্কুলের কথা, জুনিয়রদেরকেও বইলো। তো দেখা হবে তোমাদের সাথে, বিজয় একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও, ঠিক আছে? বেস্ট অফ লাক, শুভকামনা রইল।